যারা স্টুডিওতে কষ্ট করে আসতে পারছেন না তারা আমাদেরকে ইমেল করছেন, এবং ইমেলটা তাদেরই একজনের ইমেল আমি পড়ছি এই মুহূর্তে। তার নাম হচ্ছে সাইমা আলী, বাসা মিরপুর 1-এ। তিনি বলছেন যে তিনি এখন স্টুডেন্ট এবং তিনি পারিবারিক কারণেই আমাদের সাথে আসতে পারছেন না। এবং তিনি যেহেতু এখনো পর্যন্ত মানে টেলিফোনেও তিনি কমফোর্টেবল না, তো উনি SMS করেছেন, তার SMS এর ইমেল করেছেন, এবং ইমেলটা আমি পড়ছি। তিনি লিখেছেন, আমাদের গ্রাম মানিকগঞ্জের দড়ি কয়রা গ্রামে করিম মল্লিক নামে একজন মাঝি ছিলেন। ওকে। এবং তিনি বলেছেন যে তিনি সাধারণত রাতের দিকে নৌকা চালাতেন। একদিন রাতের বেলা 7 জন আরোহী তাকে অনেক বেশি মূল্যে ভাড়া করে। প্রথমে রাজি না হলেও আরোহীদের নিজেদের ভেতরের আলোচনা শুনে তিনি ভাড়া নেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী এক জায়গায় নৌকা থামান এবং খেয়াল করেন আরোহীরা বেশ ঘন গাছপালার ভেতরে চলে যায়। তারা তাকে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলে তারপর চলে যায়। একসময় তিনি তাদের একটি কবরস্থানের মধ্যে প্রবেশ করতে দেখেন, এবং তারা একটি নতুন কবর খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে তারা লাশটি বের করে এবং ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। এবং এই দৃশ্যে তিনি দৌড়ে নৌকার কাছে চলে আসেন। আরোহীদের সবাই ফেরত চলে আসে এবং করিম মাঝির উদ্দেশ্যে বলেন যে যা দেখেছে তা একেবারে ভুলে যাবার জন্য। এবং তিনি বলেছেন যে কাউকে কোনো কিছু হয়, মানে তারা বললো যে কোনো কিছু যেন এই আজকে যা দেখলে সেটা যেন বলা না হয়। তিনি সেদিন রাত্রে বাসায় চলে যান এবং কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। পরের দিন তিনি এলাকার সবাইকে তার বাসার সামনে ডাকেন এবং অজু করে সবার সামনে বিস্তারিতভাবে বলেন। এবং সেই মুহূর্তে, মানে তারপরে যেটা হয়েছিল ঘটনাটা, তিনি অসুস্থ হয়ে মারা যান। তো সেই ঘটনাটা ঘটেছিল, এবং হয়তো অনেকের কাছে এটা রূপকথার মতো লাগবে বা একটা ভূতের গল্পের মতো লাগবে, কিন্তু আমি নিজে এমন কিছু মানুষকে চিনি, অন্তত এমন 2জন মানুষকে চিনি। সেই 2জন মানুষের মধ্যে মানে যাদের কাছ থেকে আমি এই ধরনের ঘটনা শুনছি, যে লাশ খাওয়ার ঘটনা। এবং আমরা এর আগেও শোতে ভূত FM এই নিয়ে আলোচনা করেছি, যে এরকম ঘটনা ঘটেছে একটা বাসের মধ্যে পেছনে লাশটাকে নিয়ে কামড়ে কামড়ে খাওয়ার যে ঘটনা, এই ব্যাপারটা এর আগেও ঘটেছে। এবং আমাদেরকে যিনি সাইমা আলী, তিনি এরকম একটা ঘটনার কথা জানিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ আপনার ইমেইলের জন্য। সো এখন চলে যাব সরাসরি আপনার সাথে আপনার ঘটনায়। কি ঘটেছিল আপনার জীবনে? অ্যাকচুয়ালি এটা ভূতের ঘটনা কিনা মানে বলবো না, তবে ঘটনাটা যে একটু আশ্চর্য সেটা বলবো। মানে আপনি অবাক হয়েছেন? আমি অবাক বলবো কি, আসলে বলা যায় যে ভয় পাইছি। আচ্ছা। তো মানে অবাস্তব বলতে যদি কোনো কিছু বলা হয়, যে অবিশ্বাস্য জিনিসটা এইরকম। রাইট। মানে ঘটনাটা ছিল, তখন আমি কেবল ম্যাট্রিক পাস করছি। তো তারপরে আমার স্বাভাবিক গ্রামে যাওয়া হয়, গ্রামে আমার দাদা দাদি নানা নানি সবাই থাকে। তো আমার ম্যাট্রিক রেজাল্ট দেওয়ার পরে আমি তাদের ওইখানে ঘুরতে যাওয়া হয়। তো গেলাম এমন এক সময়। তো যাওয়ার পরে আমি যখন মানে গ্রামে পৌঁছাইছি, আমার গ্রামটা হলো টাঙ্গাইলে একদম লাস্টের দিকে। ওইখানে ঘটনাটা আমার দাদা বাড়ির গ্রামে। আচ্ছা। তো গ্রামটা একদম অজপাড়াগে একটা গ্রাম। তো ওইখানে মানে আমার লাইফে ওটা বলা যায় যে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। আচ্ছা। তো জিনিসটা এরকম ছিল যে একজন মৃত মানুষের সাথে আমার দেখা হয়েছিল, বলা যায়। সে আমাকে কোম্পানি দিছিল। ঘটনাটা আমি বলেন। ঘটনা ছিল এরকম, আমি বিকেলের মধ্যে গ্রামে যে পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে আসলাম, সবার সাথে আড্ডা দিব এই চিন্তায়। তো যখন আমি বাজারে আসছি, বাজারটা ছিল হলো আমার দাদাবাড়ি থেকে প্রায় 8-10 কিলো রাস্তা। তো ভ্যানেই চলাচল করা হয়। ভ্যানে চলে গেলাম ওইখানে চলে যাওয়ার পরে আমার সমবয়সী যারা আছে বা অন্য যারা ছিল, তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে রাত্রে প্রায় 9টা 9:30 মতো বেজে গেছে। আচ্ছা। তো গ্রামের বাড়ি বললাম তো, আমার দাদা বাড়ি পুরো অজপাড়ায় একটা। তো ওইখানে মানুষজন দেখা যায় যে মাগরিবের আজান দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছে, আবার ঘুম থেকে উঠে এসে নামাজ পড়তেছে, এমন অবস্থায়। তো আমি একা আসতে মানে পথে মানুষজন বলতে নাই, ভ্যান ট্যানও তেমন একটা কিছু নাই, গাড়ি তো প্রশ্নই আসে না গ্রামের রাস্তায়। তো যখন আমি আমার দাদা বাড়ির বাজারে এসে পৌঁছালাম, তখন ঘড়িতে এইরকমই মানে 9:30 ওভার হয়েছে। তো আমি হাঁটতেছি, কাঁচা রাস্তা, আকাশে আধো আলো চাঁদ, মানে 1/3 যেটাকে বলে চাঁদের, ওইরকম চাঁদ। তো কিছু দূর আগানোর পর হঠাৎ করে সামনে দেখলাম যে একটা মানে একটু দূরে একটা ছায়া দেখা যাচ্ছে, কেউ একজন দাঁড়ায় আছে একটা গাছের নিচে। তার গাছটার পাশে একটা পুল। আচ্ছা। তো আমি তার দিকে খেয়াল করার পরে এত রাত্রে এখানে কেউ একজন দাঁড়ায় আছে,
কি ব্যাপার। তো আগায় গেছি, আগে যাওয়ার পর গ্রামের মানুষ স্বাভাবিক কৌতূহল বসত যেটা করে যে কোন কে বাড়ি যায় থেকে- কোন বা বাড়ি কি থেকে অবস্থা, আসছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তো সে আমাকে এইভাবে প্রশ্ন করার পর মানে তার সাথে কথা বলার পর সে বলতেছে যে তার বাড়ির পরেই নাকি আমাদের বাড়ি, সে আমার আচ্ছা। দাদাকে খুব ভালো মতো চেনে এবং সে আমার দূর সম্পর্কের চাচাও হয় আর কি। আচ্ছা। তো সে বলতেছে চলো আমি তোমাকে আগায় দিয়ে আসি। হুম। তো তার সাথে আমি হাঁটতেছি, আমি তার সাথে কথা বলতেছি, সে হু হা করে উত্তর দিচ্ছে, আর কোনো কিছু না। তো আমার দাদা বাড়ির বাজার থেকে গ্রাম মানে আমার দাদা বাড়ি হুম। প্রায় 2 কিলো রাস্তা, একদম পায়ে হাঁটা মেঠো পথ যেটাকে বলে। ওখানে কোনো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মানে সাইক্লিং করাটাও খুব টাফ। ওকে, মানে একেবারেই ভেতরের দিকে। একেবারে ভেতর দিকে, কিন্তু আশেপাশে কিন্তু খুবই মানে উন্নত। হুম। কিন্তু ওই গ্রামটা একদম ওইরকম হয়ে গেছে, ব্যাকওয়ার্ডে পড়ে গেছে, একদম এন্ড তো জেলার। যাই হোক, ওনার সাথে হাঁটতেছি, উনি অনেক কিছু বললো। কিছু দূর যাওয়ার পরে যখন মানে আমি আমাদের বাড়ির সীমানা, যেখান থেকে আমাদের বাড়ির সীমানা শুরু, আমাদের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে, হুম। তো বাড়ির সীমানা শুরু ওই পর্যন্ত যখন আসছি, সে আমাকে বলতেছে আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমি এই আমাদের বাড়ি। ওকে। তো সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যে ফ্রেশ ট্রেশ হয়েছি, দাদা এর মধ্যে ঘুম থেকে উঠছে। তখন আমার দাদা জীবিত, উনি এখন মারা গেছে অনেক বছর হলো। তো যাই হোক, উনি কথা বলতেছে ওনার সাথে, উনি হঠাৎ করে কথা বলতে বলতে ওনাকে বললাম যে আমাকে এই পর্যন্ত পাশের বাড়ি এক চাচা আগায় দিয়ে গেছে। তো বলছে আচ্ছা। কে? তো আমি বললাম যে গফুর চাচা নাম ওনার। তো বলতেছে গফুর? কোন গফুর? কে দেখতে কেমন? তো আমি তার বর্ণনা দেওয়ার পর সে বলতেছে যে না এটা তো হয় না। কিভাবে? মানে উনি ওনার গ্রাম্য ভাষায় বলতেছে, আমি এটা বলতে চাচ্ছি না। না, ঠিক আছে। তো যাই হোক, তো আমি একটু হইলাম, কি ব্যাপার, এটা বলতেছে কেন আমার দাদা? হুম। তো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি তারা জোরাজোরি করতেছি, বলেন কি হয়েছে? অবশ্যই কিছু একটা হয়েছে, হুম। কোনো খারাপ মানুষ নাকি, আমার তো কিছু বলে নাই বা কিছু করে নাই। তো সে বলতেছে না তা না, তো ও তো গত 2 মাস আগে মারা গেছে। তো Okay. আমি তারপরে একদম থার্ড যে কিভাবে সম্ভব এটা, হাউ ইট পসিবল? সেই রাতে আপনি ঘুমাতে পেরেছিলেন? না, সে রাতে আমি ঘুমাতে পারছি, এটা ঠিক আছে, কিন্তু আমার মানে রাতে ঘুমটা মনে হয় খুব একটা ভালো হয় নাই আমার। পরে স্বপ্নে বা সামনাসামনি কোনো সময় সেই না, মানুষকে এরকম দেখেছেন? কিছু হয় নাই। তো তারপরের দিন দিনের বেলা আমি এটার পিছনে মানে খোঁজ খবর নিছি যে আসলেই কিনা, আসলেই লোক কিনা। যে বাড়িটা দেখেছি ওই বাড়িটাতে গেছি, খোঁজ খবর নিছি। আমার অ্যাকচুয়ালি মানে ভয় বলতে যে জিনিসটা, ওইটা আমার মধ্যে নাই। আচ্ছা। তো আপনার হয়তো বা খেয়াল আছে, আপনি যেদিন আমাকে কল দিছেন সেদিন আপনাকে আমি বলতেছিলাম যে আমি এখন গ্রামের রাস্তায় আছি, ঘুরতেছি আমার গ্রামে, সেটাই। রাতের বেলা, প্রায় রাতের 11টার মতো বাজে তখন। একা একা ঘুরছিলেন। একা একা ঘুরছিলাম। এবং এই গ্রামে যে গ্রামটার কথা আপনি বলছিলেন এবং এখনো বলছেন, সেই গ্রামটাতে কি এরকম ধরনের ঘটনা কি অনেক ঘটে বা এরকম প্যারানর্মাল ঘটনা যেগুলো আছে? আমি আরেকটা ঘটনা শেয়ার করতে পারি, ওটা আমার চোখে না, শুধু আমি একা দেখি নাই, প্রায় 20-25 জন মানুষ আমরা একসাথে দেখছি। হুম। ওটা ভৌতিক কিনা আমি তা বলতে পারবো না, কারণ কেউ ভয় পাইনি আমরা অ্যাকচুয়ালি ওটা দেখে। আচ্ছা। কিন্তু একটা অদ্ভুত প্যারানর্মাল যেটা বললেন আপনি, হুম। অবাস্তব, হুম। ওই রকম একটা কিছু হয়তোবা। ঘটনাটা ছিল এরকম, তখন আমি ম্যাট্রিকও পাস করি নাই। হুম। ক্লাস 9-এর ভ্যাকেশনে আমি গ্রামে গেছি। আমার গ্রামে যাওয়া হয়, বছরে 2-1 বার গ্রামে যাওয়া হয়। আচ্ছা। তো খাওয়া দাওয়া করে আমরা টিভি দেখতেছি সবাই, ব্যাটারিতে লাইন দিয়ে টিভি দেখতেছি। তো তখন গ্রামে 14 ইঞ্চি টিভি, হুম। সাদা কালো। তো হঠাৎ করে দাদা বলতেছে বাইরে থেকে যে সবাই বাইরে আসো, দেখে যাও কিছু একটা। তো আমরা যাচ্ছি, দৌড়ায় সবাই বের হয়েছি বাড়ির মধ্যে। মানে বাড়িতে সেদিন আত্মীয় স্বজন অনেক, আমাদের সবাই আসছে, আমরা ঢাকা থেকে গেছি, সবাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তারপরে একটু দূরেই আরেকটা বাড়ি, ওইখান থেকেও কিছু মানুষজন বের হয়েছে আমাদের শব্দে, চিল্লাচিল্লিতে। তো আমরা দেখলাম তখন ছিল হলো মানে এই সিজনটা না, আরো 1 মাস পরে তখন ধান একটু বড় বড় হয়ে গেছে, ধান পাকে না এখনো, কাঁচা ধান। হুম। তো হয়তোবা যদি ধান ক্ষেত দেখা হয়ে থাকে, দেখবেন যখন ধান না, মানে অবশ্যই। পাকবে হয়ে থাকে, তখন কিন্তু ধানগুলো লিস্ট মানুষের হাঁটু পর্যন্ত বা হাঁটুর চেয়ে উপরে থাকে, এত উঁচু Right. থাকে। তো দেখলাম একটা গোল বল, ডিয়ার 5 সাইজের বলগুলো যেরকম হয় আর কি, হুম। ওই টাইপের একটা বল ভাসতেছে, জাস্ট ভাসতে। তো আমি প্রথমে বললাম যে এটা আলে আর আলো, অন্য কিছু না। আচ্ছা। তো দেখলাম ওটা নড়তেছে। আচ্ছা। নড়তেছে বলতে কি, একবার অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, আবার ফেরত আসতেছে। হুম। তো আমাদের ধান ক্ষেত যেটা মানে একদম খোলা ধান ক্ষেত, তারপর অনেক দূরে একটা গ্রামের মতো। হুম। তো অনেক দূরে চলে যাচ্ছে, আবার ওটা রিটার্ন আসতেছে, মানে অনেক মানুষ জড়ো হয়ে গেল এখানে, সবাই দেখতেছে। আমরা প্রায় 10-15 মিনিট এই জিনিসটা দেখছি। আচ্ছা। দেখার পর ওটা আস্তে আস্তে ওই গ্রামের পিছন দিকে মনে হলো যে শেষ হয়ে গেল, মানে চলে গেল। আচ্ছা। এইটার ব্যাখ্যাটা কি, এটা কি?
এটা কি আপনি একা দেখেছেন? না, আমরা প্রায় 20-25 জন মানুষ একসাথে দেখি। একসাথে দেখেছেন, এবং ওইখানে কোনো মানুষের বা কারো থাকার কথা না ওই সময়? ধান ক্ষেতের মধ্যে কেউ যদি মশাল নিয়ে এত জোরে দৌড়াতে পারে তাহলে সে অলিম্পিকে ফার্স্ট হয়ে যাবে। অলরাইট। সো এই ঘটনাগুলো এরকম গ্রামে আপনাদের মানে অনেক সময় ঘটে? আহ, আমি আরেকটা কথা বলতে পারি এভাবে যে আমার যে বড় বড় আব্বা ছিল, মানে আমার দাদার আব্বা যে ছিল, উনি ওনার একটা মানে ওনাকে এখনো সবাই কবিরাজ বলে, ঠিক আছে? আচ্ছা। তো উনি নাকি, আমি তো ওনাকে দেখি নাই, তো শুনছি আমার বাবার মুখে দাদার মুখে শুনছি এবং গ্রামের অনেক মানুষের মুখে শুনছি উনি নাকি জাদু টোনা করতো। আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা আমি বিলিভ করি না। আচ্ছা, জাদু। Really, আমি আমি অনেক কিছু মানে দেখছি বা শুনছি অনেকের কাছে, কিন্তু আমি তারপর আমি বিলিভ করি না। রিয়েলি যেটা আমি মনে করি এটা আমার হ্যালুসিনেশন। কিন্তু উনার মানে উনার কিছু কাহিনী আছে বা উনার কিছু এক্সপিরিয়েন্স আছে যা আমি অন্যদের মুখে শুনছি, যেগুলা অবাস্তব, এক কথায় অবাস্তব, ইম্পসিবল। এখন এগুলা যদি বলেন যে প্যারানর্মাল, তাহলে হ্যাঁ প্যারানর্মাল। যদি বলেন ভৌতিক, ভৌতিক। যদি বলেন অবাস্তব, মানে যে অবাস্তব। যেভাবে নিতে পারে, আমি মানে যেভাবে নেই। যে যেভাবে নেয়। আপনার আপনার সাথে কথা মানে আপনার আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি আপনার মতন করে চিন্তা করেন, যে যেভাবে চিন্তা করে আর কি। সো আমরাও আপনাদেরকে বলবো যে এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের SMS করুন, লিখে যেভাবে ইচ্ছে করে আমাদের সাথে ইনভলভ মানে হতে আপনাদের। আচ্ছা, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার একটু পরিচয়টা জানবো। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি সিবাত রহমান বলছি। সিবাত রহমান। কোথায় থাকেন আপনি? আমি রামপুরা বনশ্রীতে থাকি। আচ্ছা, কোন ঘটনাটা আপনি আমাদের সাথে আজকে বলার জন্য? যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 3 থেকে 4 বছর আগের ঘটনা। আমরা এই বনশ্রীতে একটা বাসায় ভাড়া থাকতাম আর কি। তো সেই বাসাটা ছিল হচ্ছে 4 তলা। আচ্ছা। তো মানে হঠাৎ কমপ্লেইন আসে, মানে নাইট গার্ডদের কাছ থেকে কমপ্লেইনটা আসে দারোয়ানদের কাছে, যে তারা নাকি এই ছাদের উপরে ঠিক 2টার পরই আর কি, ফার্স্ট একটা নাইট গার্ড এই জিনিসটা কমপ্লেন করে। 2টার পরে তারা এরকম দেখে যে একজন মহিলা ছাদে দাঁড়িয়ে আছে, বা সে হাঁটাহাঁটি করছে পুরা ছাদ জুড়ে। আবার মাঝে মাঝে এরকম দেখে যে তিনি ছাদের রেলিং এর উপর বসে পা নাড়াচ্ছে। আচ্ছা। তো এই জিনিসটা প্রথমে একজন নাইট গার্ড দেখে, তো ওই ব্যাপারটা দেখে উনি সাথে সাথে দারোয়ানকে জানান। বাট দারোয়ানকে জানানোর পর দারোয়ান ব্যাপারটা খুব একটা কানে তুলেননি। তো উনি তখন রেগে যান যে এটা কি হচ্ছে, মানে আমি দেখতেছি। বাট দারোয়ানকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসেন, আপনিও আসেন আমার সাথে দেখেন। বাট দারোয়ান যখনই আসে তখন দেখে কি যে ওই জিনিসটা নাই ছাদে। তো পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে ওই নাইট গার্ড প্ল্যান করে আসেন যে মানে উনি যখন এই জিনিসটা দেখবেন সঙ্গে সঙ্গে আরো যত নাইট গার্ড আছে পুরো বনশ্রীর মধ্যে সবাইকে একসাথে ডেকে নিয়ে আসবেন সামহাও। তো উনি এই প্ল্যানটা করার জন্য তো উনি সাথে হয়তো কোনো ব্যবস্থা রেখেছিলেন, মোবাইল টোবাইল। তো উনি এই জিনিসটা দেখেছিলেন রাত্রেবেলা 2টার পর, আবার সেই একই অবস্থায় দেখেছিলেন যে ওই মহিলাটা রাস্তা ছাদে দিয়ে হাঁটছে। তো উনি তখন সঙ্গে সঙ্গে সব নাইট গার্ডকে ডেকে নিয়ে আসেন এবং তারা সবাই লুকায় ছিল আর কি, মানে যাতে ওই জিনিসটা ওদের দেখতে না পারে। আচ্ছা। পরে আমাদের বাসার ঠিক পিছন দিয়ে ওনারা এসে দারোয়ানকে বিষয়টা জানান। পরে দারোয়ানও বাসার পিছনে দাঁড়িয়ে বিষয়টা দেখেন যে একটা মহিলা আসলেই হাঁটছে। আর মহিলাটার মানে ড্রেস আপটা একটু ডিফারেন্ট, মানে ওনার চুল ছিল খোলা, প্লাস উনি মানে একটু লম্বা টাইপের। এরপর ওনার শাড়িগুলো কেমন জানি মনে হচ্ছে যে একেবারে ছেড়ে ছেড়ে হাঁটছে, লাল শাড়ি পরা। তো মানে এক কথায় উইয়ার্ড, জিনিসটা দেখলে যে কেউ ভয় পাবে। তো সঙ্গে সঙ্গে করে কি ওনারা সবাই মিলে ছাদে চলে যায় জিনিসটা দেখতে, আসলে কি জিনিসটা কি। ছাদে গিয়ে মানে নর্মালি যা হয় সবাই এই জিনিসটা কিছু দেখতে পারেনি। তো এই বিষয়টা পরবর্তীতে আমাদের জানানো হয়, মানে পরের দিন আর কি দারুণ আমাদের সব 4 তলায় যারা আমরা ছিলাম ওরা বাসায় সবাইকে জানায়। তো জানানোর পর সবাই ব্যাপারটা মানে খুব একটা কেউ সিরিয়াসলি নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। তো আমাদের মধ্যে কয়েকজন আঙ্কেল ছিলেন, তো তারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা হুজুর নিয়ে আসবো, দেখি ব্যবস্থাটা কি করা যায়। তো এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো উনি এরকম পুরা বাসাটা চেক করেন, ছাদও গিয়ে দেখেন, দেখে দেখে চলে যান। মানে কোনো লাস্ট ফাইনালি উনি কোনো সলিউশন দিতে পারেননি, কোনো সলিউশন দেয়নি, চলে যান। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করা হয় যে কি ব্যাপার, আপনি তো কিছুই বললেন না, আপনি বললেন যে পরবর্তীতে এসে জানিয়ে যাবো কি করছি আমি। তো উনি তখন বললেন যে আসলে আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো মানে ওনার এই কথাটা শোনার পর আমাদের বাসার সবাই তখন একটু আতঙ্কিত হয়ে যায় যে আসলেই হয়তো ব্যাপারটা সামথিং আনইউজুয়াল।
তো এই বিষয়টা হওয়ার পর মানে ছাদে এরপর আবার আর একটু ভিন্ন টাইপের ঘটনা ঘটতে থাকে। ছাদে 4 তলায় যাওয়া আর কি ছিল, বিল্ডিংটা ছিল 4 তলা, যার ওই 4 তলায় শব্দটা বেশি আসতো। ওরা এরকম শুনতে পায় যে ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে রাত্রেবেলা, এবং নাইট গার্ডরা ওই জিনিসগুলা প্রায় দেখতো। বাট ওইটা দারোয়ানদের জানানোর পরে দারোয়ান বলতে কি আপনাদের এটা বিষয় নিয়ে মাথা খাওয়ানোর দরকার নেই, এটা আমাদের ব্যাপার। তো এরকম ছাদে দৌড়ানোর শব্দ আসতো, প্লাস হচ্ছে ছাদে আমাদের টিন ছিল, ওই টিনের উপর মানে লাফালাফি করলে যেরকম শব্দ হয় সেই ধরনের রাত্রেবেলা, কোনো শব্দ? সেরকম টাইপের শব্দ আসতো। ওকে। এরপর আবার পিলারের আমাদের ছাদের যে পিলার গুলা ছিল ওইটার উপর রড ছিল এক্সট্রা গুলো, ওই রড গুলা একসাথে যদি কেউ টেনে জোরে টেনে ছেড়ে দেয় যেরকম শব্দ হবে, অনেক জোরে শব্দ হবে। এই শব্দ নাকি অনেকেই পেয়েছে 4 তলায়, যদি আমরা পাইনি, আমরা ছিলাম দোতলায়। তো এই বিষয়টা নিয়ে তখন খুব বেশি হুলস্থুল লেগে যায়। 4 তলা যেসব আঙ্কেল আন্টিরা ছিলেন সবাই মিলে কি হচ্ছে এটা? হ্যাঁ, সবাই মিলে একটা মিটিং ডাকলেন আমাদের বাসায় সবাই যারা ছিল। তো ওই মিটিং এ লাস্টলি ডিসিশন নেওয়া হয় যে আমরা ভালো একজন হুজুরকে আনবো, যেহেতু এটা মানে প্যারানর্মাল একটা ব্যাপার, কোনো সায়েন্টিস্ট এগুলো কোনো সলিউশন দিতে পারবে না। সো একজন ভালো হুজুরকে আনবো। তো এখন ভালো হুজুর খোঁজার জন্য এক একজন মানে বলেন যে ওকে ঠিক আছে আমি দেখতেছি। তো ঘটনা ঘটলো হচ্ছে আমাদের 4 তলায় এক ফ্যামিলি থাকতো। তো ওই ফ্যামিলিতে মেম্বার ছিল 2 জন ভাই ছিল আর কি, আমরা বড় ভাই আচ্ছা। করতাম। তো ছোট যে ভাইটা, মানে 2 ভাই অ্যাকচুয়ালি এইসব বিষয়ে খুব একটা পাত্তা দিত না। আমরা ইয়াং স্টুডেন্ট ছিলেন। তো ওনারা এই বিষয়টা শোনার পর বলেন যে মানে এরকম ইয়া করেছিলেন যে না, এটা আমরা বিশ্বাস করি না। তো এট লাস্ট হয় কি যে একদিন মানে ওনারা রাত জেগেছিলেন আর কি, 2 ভাই এক রুমেই থাকতেন, রাত জেগেছিলেন। তো এরকম একটা মানে ওনার শব্দ পাচ্ছিলেন যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে। তো ছোট ভাইটা বলেন যে আমি শিওর এটা হয়তো আমাদের বাসার কোনো ছেলে, বা পাশের বাসার হয়তো কোনো ছেলে এরকম ফাইজলামি করতেছে, বা আমাদের বাসার কেউ একজন হয়তো এরকম ফাইজলামি করতেছে, আজকে ওর খবর আছে, আমি কিছু একটা করে বসবই। তো এই জিনিসটা যখন আস্তে আস্তে প্রকট হতে থাকে, মানে আর কেউ শুনিনি ওদের বাসার, সবাই ঘুমিয়েছিলেন তখন। মানে শব্দটা যখন আরো জোরে আসতে থাকে তখন উনি মানে ওনার বড় ভাইয়ের কাছ থেকে পারমিশন না নিয়ে উনি একা একা চলে যান ছাদে। উনি কিছু একটা আজকে করবেনি, এন্ড উনি শিওর যে এটা হয়তো কোনো মানুষই করছে। আচ্ছা। তো ওনার বড় ভাই ওনাকে তখন খোঁজাখুঁজি শুরু করেন। ওনার বড় ভাই তখন ছিলেন না, মানে যখন উনি গেছেন ছাদে তখন উনি দেখেন নাই আর কি উনি কই গেছেন। খোঁজাখুঁজি শুরু করেন উনি কই। পরে উনি চিন্তা করলেন যে যেহেতু আমাকে বসে ছাদের এই ব্যাপারটা হয়তো ছাদে থাকতে পারে। পরে ছাদে গিয়ে দেখেন মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে উনি মানে আমরা ছাদে ইয়া ছিল, রিং ছিল আর কি ঝোলার। তো আমরা যে মানে সবাই- এটাতে রিং হ্যাঁ, করলে মানুষজন বলে যে লম্বা হয় ওই Yes, তো। yes, হ্যাঁ ওইটাই। তো আমরা এরকম ঝোলার জন্য রিং ছিল আর কি ছাদে। তো উনি দেখেন যে মানে ছাদের 2 রিং এর মধ্যে ওই লোকটা 2 পা ঝুলানো অবস্থায়, উল্টা অবস্থায়, and, পা দুইটা দড়ি দিয়ে টাইট করে বাঁধা, উল্টা অবস্থায় উনি অজ্ঞান হয়ে আছেন। আচ্ছা। উনি এটা দেখে রাত্রেবেলা চিৎকার দেন, and ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে সবাই চলে আসেন, ইভেন আমাদের ফ্যামিলি থেকেও, মানে সবাই হুলস্থুল অবস্থা। পরে ওনাকে নিয়ে ছোট ভাইকে আর কি বাসায় নিয়ে আনা হয়। বাসায় আনার পর ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট মানে দেখা যাচ্ছে যে মানে উনি পুরোপুরি অজ্ঞান, ওই দিন ওনার জ্ঞান ফিরেনি। পরের দিন ওনাকে কে জানি এসে, আমার ঠিক মনে হয় ডক্টরই মেবি, উনি এসে আর কি মানে ট্রিটমেন্ট দিয়েছেন। এট লাস্ট উনি 2 থেকে 3 দিন পর যখন সুস্থ হয়েছেন তখন আমাদের বললেন যে মানে উনি যা দেখেছেন ছাদে যাওয়ার পর, উনি দেখেন যে মানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মানে ওই মহিলাটার মানে আমরা ওই দারোয়ানে যেরকম বর্ণনা দিয়েছে সেরকম টাইপেরই একজন ওরকমই মহিলা সেরকম দাঁড়িয়ে আছেন। অবস্থা, কিন্তু ওই মহিলাটা উল্টা দিকে দাঁড়িয়েছেন। দ্যাটস ওয়াই উনি ফার্স্টে ওনার চেহারাটা দেখতে পারেননি। তো উনি যখন হকি স্টিক ওনার হাতে ছিল, তো উনি রাগী মাথায় বলতেছেন যে আপনি এখানে কি করতেছেন, এখানে আপনার নাম কি, সেইখান দেন। তো মহিলা কোনো অ্যান্সার দিচ্ছিল না। পরে ওই মানে ছেলেটা মানে বললো যে আপনি যদি কথা না বলেন আমি কিন্তু এখন আপনার গায়ে হাত দিতে বাধ্য হবো। তো ওই মহিলাটা তখন সঙ্গে সঙ্গে বললো নাকি যে তুই এখান থেকে যা, এই কথাটা উনি শোনার পর মানে ওনার ভয়েসটা আবার নাকি ছেলেদের মতো এরকম ছিল। তো উনি শোনার পর ভয় পেয়ে গেছেন। তখন মানে নরম কণ্ঠে বলেন যে আপনি কে? তো উনি বলেন তুই এখান থেকে যা, তোর ভালোর জন্য বলতেছি। তো উনি মানে বলতেছে আচ্ছা আমি চলে যাবো, বাট আপনি এরকম করতেছেন কেন, আপনি কে বা কোথা থেকে এসেছেন? তখন ওই মহিলা আর কি মানে ওনার দিকে মুখ ফিরায়, আর মুখ ফেরায় উনি যেটা আমাদের বললেন, এই ছোট ভাই, উনি বললেন যে
ওই মহিলাটার চেহারা মানে কুষ্ঠরোগীর যেমন অবস্থা থাকে, অনেক গুটি গুটি অবস্থা থাকে মুখে, কাটা কাটা এরকম হ্যাঁ, কাটা মানে- কাটা, হ্যাঁ, পুরা সেরকম অবস্থা, and চোখটা পুরোপুরি লাল এরকম। উনি এই জিনিসটা দেখেছেন, and ওইটা দেখার পর উনি এখানে পুরোপুরি অজ্ঞান। And পরে মানে কি হয়েছে, আমি জানি না যে আপনি জানেন কিনা যে পজেস যারা হয় তাদের এরকম মানে চেহারাটা এরকম হয়ে যায়, মানে একটু সাদা হ্যাঁ, টাইপের, হ্যাঁ, একটু মানে জায়গায় জায়গায় এরকম আঁচড়ের দাগ, কাটা কাটা, মানে এরকম ধরনের। এটা আমি শিওর না, আমি জানতাম না। তো যাই হোক, তো উনি আমাদের এটা বলেন, এখন উনি ওটা দেখার পরে ওইখানে পুরোপুরি সেন্সলেস হয়ে যান। এরপর ওনার কি হয়েছে বা উনি কিভাবে এখানে ঝুলানো অবস্থায় ছিলেন ওটা উনি জানেন না। এই ছিল শুধুমাত্র তার এইটুকু মনে আছে যে শেষ মুহূর্তে মহিলার সাথে তার এই কনভারসেশনটা হয়েছিল। হয়েছিল লাস্টে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে অনেকের কাছেই এই ঘটনাটা বেশ উদ্ভট লাগবে, এবং সত্যি আপনারা যারা ছাদে দুপধাপ শব্দ পান তারা নিশ্চয়ই এতটা সাহস করবেন না, অন্তত আমি এই কাজটা করবো না যে। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, ওই ঘটনার পর থেকে আমাদের বাসায় ডিসিশন নেওয়া হয় যে কেউ সন্ধ্যার পর থেকে ফজরের কিছুক্ষণ পরের আগ পর্যন্ত তোমরা কেউ ছাদে যাবে না, দরকার নেই ছাদে তার মানে আপনারা এখনো সেই ভয়টা নিয়েই রেগুলার আপনাদের দিনগুলো পালন করছেন মানে যে এখন অন্য বাসায় থাকি আমরা, কি অদ্ভুত না, মানে ছাদে যেতে পারি না। সেটাই, মানে মনে হয় না যে ওই বাড়িতে যারা আছেন তারা বুঝতে পারছেন যে হ্যাঁ। ছাদে কেউ একজন হাঁটছেন, এবং ছাদে যাওয়া আমাদের নিষেধ। মানে এটা আমার বাড়ি হলেও রাতের বেলায় ছাদে যেতে পারবো না, 11টার পর থেকে আমার ছাদে যাওয়া হারাম। সো আমি মনে হয় না যে আমি নিজেও এতটা সাহসী হতাম যে এরকম ছাদের উপরে এরকম কেউ একজন হাঁটছেন, হ্যাঁ, যে পজেসড একটা মহিলার মতো মুখ যার, এবং তিনি ছাদে আছেন জেনেও আমি এতখানি সাহসিকতা দেখাবো না যে আমি উঠে গিয়ে তার সঙ্গে দেখা করে বলবো যে আচ্ছা, হ্যালো, আরেকটা কেমন কথা আছেন, বলেন, ভালো এই আছেন যে কিনা। ভালো হুজুরের যে কথাটা বলা হয়েছিল, মানে বড় একজন হুজুর আনা হবে, তো ওই লাস্টে ওই হুজুর আনা হয়েছিল, এন্ড ওই হুজুর বলেছিল যে এই জিনিসটা মানে আপনাদের কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনারা যখন ওকে ডিস্টার্ব করছেন তখন আপনারা ক্ষতি করছে। এখন আপনারা যদি ওর বিরুদ্ধে কোনো অ্যাটেম্প নিতে চান, এট লাস্ট এমন হতে পারে যে ও হয়তো ওই বাসায় আসতে পারবে না, বাসায় হয়তো বন্ধ যেটা বলে আর কি, মানে বন্ধ করা, ইয়ে করে দেওয়া, বাঁধিয়ে বাঁধিয়ে এটা করা যেতে পারে, কিন্তু আপনাদের কারোর বিরুদ্ধে হয়তো কোনো প্রতিশোধ নিতে পারে, সেটা আপনারা যখন বাইরে থাকেন। সো আপনাদের এখন আসলে কি এটা করতে পারেন যে আপনারা বাসায় থাকেন, আর রাত্রেবেলা সাজানোর দরকার নেই। আমার বিশ্বাস এই জিনিসটা আর মানে পরবর্তীতে আপনারা যদি ডিস্টার্ব না করেন আপনাদের এখানে আর থাকবে না। এন্ড এইটা এমনই হয়েছিল, আরো 2 থেকে 3 মাস পরেও এরকম শব্দ শোনা গিয়েছিল, বাট 2 থেকে 3 মাস পরে এই জিনিসটা আসলেই ছিল না। বাট তারপর আমরা ছাদে যাইনি ভয়ে। না, ছাদে যাওয়াটা আমিও সাজেস্ট করবো যে যান, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এখনো ফেস করেননি, কিন্তু হুট করে যদি ফেস করে ফেলেন তাহলে সেই অভিজ্ঞতাটা খুব ভালো হবে না। হ্যাঁ, অনেকেই বলছেন যে আসলে তারা ফেস করতে চান এরকম কিছু, কিন্তু সত্যিকার অর্থে যদি কোনোদিন ফেস করে ফেলেন তখন ব্যাপারটা ঠিক এত বেশি আনন্দের কিছু নাই এবং এত বেশি ভালো লাগার কিছু নাই তখন। তো যে আপনাদেরই পাঠানো আরো একটি ঘটনা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই, এবং এই ঘটনাটা যথেষ্ট ভয়ঙ্কর। যিনি লিখেছেন তিনি লিখেছেন যে আমার নাম শাহরিয়ার আরাফাত। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা আমার না, আমি এক্সপিরিয়েন্সটা শুনেছি আমার এক কাজিনের কাছ থেকে। ঘটনাটা আমিও ফার্স্টে বিলিভ করতে পারিনি, বাট অ্যাকচুয়ালি ট্রু তখনই বুঝলাম যখন আঙ্কেলের কাছ থেকে শুনলাম। ঘটনাটা যে জায়গায় ঘটেছিল সেটা ঝিল বাংলা, আচ্ছা একটা সুগার মিলের কথা বলেছেন তিনি, এবং সেটা রেল লাইনের পাশে, এবং এক সারিতে কয়েকটা পাম ট্রি ছিল সেখানে। আর স্টেশনে লোকেরা বলতো যে ওই জায়গাটা ভালো না, এই কারণে কেউ খুব একটা যেত না সেই জায়গাটায়, এবং এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য মানুষ গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেত। আর রাত হলে তো কথাই নাই, কেউ আর ওই পথ মারতো না। এবং একটা দিন যেটা হলো সেটা হচ্ছে একজন মানুষ সে বাড়ি ফিরছিল কাজ শেষ করে, এবং সেই মানুষটির নাম ছিল হচ্ছে রতন মিয়া, এবং এটা তার নিক নেম ছিল। সে যখন ফিরছিল সেই দিনটি ছিল থার্সডে, এবং এটা প্রায় রাত 12টার দিকে হবে। তাড়াতাড়ি হবে ভেবে সে সেই পথটা দিয়েই বাসায় ফেরার সিদ্ধান্ত নিল, এবং তার একটু ভয়ও লাগছিল, বাট সে বাসায় ফিরে গেল কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই। পরদিন ভোরবেলা পিয়ন তাকে একটা পার্সেল দিয়ে যায়। সেদিন কিন্তু রাত্রিবেলা তার কিছুই হয় নাই, সে ওই রাস্তা দিয়ে এসছে এবং সে নিরাপদেই বাসায় পৌঁছেছিল, এবং পরের দিন তার কাছে একটা পার্সেল আসে। এবং রতনের বিয়ে ঠিক হয়েছিল সেই রতন মিয়ার, এবং তার কোনো একটা লেটার অথবা পার্সেল এরকম কিছুটা আসার কথা ছিল। সো রতন স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে খুব খুশি হলেন যে তার পার্সেলে চলে এসছে। বাট সে যখন পার্সেলের বাক্সটি খুললো তখন সে অড এবং খুবই 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 অড কিছু পেয়েছিল, এবং সে দেখলো যে হি স দ্যাট দ্য বক্স
ইজ ফুল অফ ব্লাড, বুঝতেই পারছেন। এবং এই ব্লাডের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেটা নোটিস করার মতো। সেটি হচ্ছে যে তিনি দেখলেন যে দুইটা পাখা, মানে হি স টু উইংস অফ এ বার্ড ইন দ্য ব্লাড, এবং ইটস লাইক পাখির পুরা শরীরটা পাখা থেকে আলাদা করলে পাখনাগুলো যেমন দেখাবে ঠিক সেই রকম, কিন্তু পাখনাগুলো রক্তাক্ত না, বরং রক্তাক্ত না থাকে, সেটা একদম শুভ্র সাদা ছিল। ইনস্ট্যান্টলি রতন সেন্সলেস হয়ে গেল, স্বাভাবিক। এই ঘটনার পরে কেউ আর জেগে থাকতে পারেন না, সংজ্ঞা হারাবেন, সেটাই স্বাভাবিক। এবং তারপর থেকে তার খুব জ্বর আসে। মেডিসিন বা ড্রাগ কোনো কিছুতে তার কাজ হলো না। বড় হুজুরদের দেখানো হলো, কিন্তু তিনি কোনো সলিউশন দিতে পারলেন না। খালি বললেন যে দুষ্টু জিনের আসর পড়েছে। রতনের জন্য যে পার্সেলটা আসার কথা ছিল 2 দিন পর আসলো। এভরিথিং ওয়াজ ফাইন, বাট রতনের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রতনের শরীর দিন দিন খারাপ হতে থাকলোই, এবং সে he told the whole matter to his family members, এবং কেউ তাকে হেল্প করতে পারেনি সেই মুহূর্তে। এবং সে কাউকে সেই ব্লাডের বাক্সটা দেখাতে পারে নাই, মানে দেখায় নাই আর কি। দুঃখজনক হলো সত্যি যে এই ঘটনা, সেদিন রতন ঠিকভাবেই বাড়ি পৌঁছেছিল। তার কয়েকদিন পরে মানে তার পরের দিন থেকে সে অসুস্থ হতে শুরু করেছিল, এবং ডাক্তার কবিরাজ যাই বলেন না কেন কোনো কিছুতে সে সুস্থ হচ্ছিল না। এবং আনফর্চুনেটলি ঠিক ঘটনার 7 দিন পরে সেই একই সময়, সেই থার্সডে 11:40 থেকে 11:50 এর মধ্যে সে মারা যায়। সো এই হচ্ছে ঘটনা। এবং এই ঘটনাটা রতনকে পথ মারাতে বলেছিল সাধারণত একটু শর্টকাট হবে ভাবে সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল, সে তখন বুঝতেও পারেনি। এবং সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর ঘটনা হলো মৃত্যুর সময় তার পুরা শরীরটা অ্যাবনর্মালি লাল হয়ে গিয়েছিল, এবং তার মৃত্যুর 5 ঘন্টা পরেও তার নাক দিয়ে অনেকখানি তাজা রক্ত বের হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন ঘটনাটা যথেষ্ট রকমের ভয়ঙ্কর। এনিওয়েজ, এরকম ঘটনা নিশ্চয়ই আপনারও আছে, এবং সেই ঘটনা যদি থাকে তাহলে আমাদের এসএমএস করতে পারেন। আর এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, অথবা ইচ্ছা করলে আপনি আমাদের সাথে ইমেইলে শেয়ার করতে পারেন আপনার ঘটনা। সেজন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে bhuth@radio40.fm এ ইমেল করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখন বেশ কিছু এসএমএস এসছে। আমাদের এসএমএস করেছেন রাকশাফি, এসএমএস করেছেন আমাদেরকে নাইফ ঘোস্ট, এবং আমাদের এসএমএস করেছেন মিজান, বাবনা, তমু, সজল, শাহরুখ, বনানী এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন প্রশান্ত, এসএমএস করেছেন আমাদেরকে প্রণব, কিং ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, ক্রিকেট ভূত এসএমএস করেছেন। আমি আপনাদের এসএমএস গুলো পড়বো। এবং ধানমন্ডি থেকে যিনি কিং বলেছেন, আমি একদিন রাস্তায় 3টার সময় হাঁটার পথে একটা বিশাল লম্বা কুকুর দেখেছিলাম। আচ্ছা ভাই কিং, আপনি ইমেইলে আপনার এই ঘটনাটা বড় করে শেয়ার করতে পারেন, কারণ এই ঘটনাটা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে অনেক বড় কুকুর দেখতে পাই, এবং এরকমও শুনেছি যে এরকম একটা বড় কুকুর একজন দেখেছিলেন, যে কুকুরটি নাকি একটা লাশ পাহারা দিচ্ছিল। মানে প্রচন্ড বৃষ্টির জন্য সেই লাশটাকে দাফন করা যাচ্ছিল না, এবং সেই কুকুরটি বসে বসে সেই লাশটা পাহারা দিচ্ছিল, এবং যতক্ষণ পর্যন্ত দাফন কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত লাশটি কিন্তু নড়েনি, মানে সেই কুকুরটি নড়েনি সেই জায়গা থেকে। সো এরকম ঘটনা নিশ্চয়ই আপনারও জানা আছে, অবশ্যই শেয়ার করুন আমার সাথে। এবং শেয়ার করার নিয়মটা হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। খুব ভালো লাগছে যে অনেকে ছোট্ট করে এরকম ঘটনা কি দেখেছেন সেটা বলতে পারছেন। তন্নি আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন একদিন রাত 2টায় বারান্দায় কথা বলছিলাম, তখন দেখি অনেক জোরে বাতাস বইলো, আর খুব সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। এটা কিন্তু বাতাসের সাথে পাশে কোনো ফুলের গাছ টাছ যদি না থাকে তাহলে হয়তো একটু ভয়ঙ্কর লাগতে পারে, বাট অন্য কোনো জায়গা থেকে ওই সুবাসটা আসতেই পারে, এটাতে ভয়ের কিছু নেই আশা করি, মানে আশা করতে পারি আমরা আর কি। আমাদের সাথে আরো কিছু গেস্ট রয়েছেন, তাদের সাথে আমরা পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাশার রহমান অন্তর। আপনার সঙ্গে আরেকজন আছেন? জি, ওর নাম তমাল। তমাল নামটা বলুক, অসুবিধা নাই। হ্যালো ফ্রেন্ডস, আমি চৌধুরী ফাজুল মোল্লা তমাল। ওকে, আপনাদের দুজনেরই একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি জানতে চাইবো, যেটা আমার সাথে এর আগে আপনি শেয়ার করেছেন, সেই ঘটনাটা আমরা এখন শুনবো। কে বলবে? যে কোনো একজন বলেন। আচ্ছা, আমি আপনাকে যে ঘটনাটা ইমেল করছিলাম এবং আপনার সাথে লাস্ট যে ঘটনাটা আমি শেয়ার করছিলাম সেই ঘটনাটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আমি একটু সময় নিব সবার কাছ থেকে, ক্ষমা প্রার্থী, যে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের যে 16 কোটি ক্রিকেট ফ্যান আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, এবং আমি আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ এ ধরনের সাফল্য দেখাতে পারবে। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রামের বাড়ি বাগেরহাট। তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে
আমি দাদার বাড়ি ঘুরতে চলে যাই টাইম পাসের জন্য। তো ওখানে প্রতিদিন বিকেলে আমরা ফুটবল খেলতাম, আমাদের একটা ভালো টিম ছিল। তো একদিন বিকেলে ফুটবল খেলার পরে ওদিন একটা আমাদের টুর্নামেন্ট ম্যাচ ছিল এবং আমরা সেটাতে জয়লাভ করি। সো দ্যাট আমরা সেলিব্রেট করছিলাম। ওকে। তো সেলিব্রেটের জন্য আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা বাজার আছে, তো ওখানে আমরা কিছু বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিই কিছু খাবার টাবার কিনে আনার জন্য, এবং আমরা মাঠে ওয়েট করি। তো এই জায়গাটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। তো আমরা খেলা শেষ করে আমাদের হাতে পায়ে অনেক ময়লা ছিল, তো আমি নদীতে হাত পা ধুতে চলে যাই, হাত পরিষ্কার হতে চলে যাই। তো ওখানে একটা ঘাট ছিল, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে সেটা হলো তালগাছের ঘাট বলা হয়, কারণ ওখানে দুটো তালগাছ ছিল এবং এটা আমার একদম দাদার আমলের, মানে অনেক পুরনো। ওকে। এবং ওই ঘাটটা বাঁধানো ছিল কারণ তখন মধুমতিতে স্টিমার চলতো, ওখানে স্টিমারের লোড আনলোড করার জন্য ঘাটটা তৈরি করা হয়, এটাকে তালগাছের ঘাট বলা হতো। তো ওখানে ওই ঘাটটা যেহেতু শান বাঁধানো একটু পরিষ্কার, তো ওখানে আমি নামি হাত মুখ ধোয়ার জন্য। তো যখন ফিরে আসছি তো মাগরিবের আজান হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, এবং মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, অনেকের সাথে দেখা হয়েছে। তো আমাদের মানা করছে যে ওখানে কেন, চলে আসুন। আমি বলছি আমি হাত মুখ ধুয়ে বাড়ি আসতেছি, এই কথা বলেছি। তো দেন আমি হাত মুখ ধুয়ে যখন উঠে আসি তো দুটো তাল গাছে একটা বাঁশ বাঁধা ছিল। আমাদের ওদিকে আবার পাট খুব বেশি হয়, পাট মানে রবি শস্য টাইপের যাই হোক ফসল হয়, তো পাট শুকানোর জন্য ওখানে একটা বাঁশ বাঁধা ছিল। তো আমি যখন ফিরে আসি হঠাৎ এক্সপিরিয়েন্স করি যে ওই গাছের পাশটাতে মানে যেখানে বাঁশ বাঁধা ছিল সেখানে চুলের মতো সামথিং ঝুলতেছে উপর থেকে। তো প্রথমে মনে করি এটা হয়তো বা পাটের আঁশ, খুব সিল্কি। তো যেহেতু অন্ধকার ছিল তো ওটা ভালোভাবে নোটিস করতে পারি নাই। তো যখন আমি জিনিসটা টাচ করি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে একগোছা চুল। তো আমি সন্দেহ করি যে এত মানে এখানে চুল থাকার কোনো পসিবিলিটিসই নাই, দ্যাটস মোস্ট ইম্পসিবল। তো চুলটা ধরে আমি টান দিই যে কি আসলে এই জিনিসটা কি, একটু দেখি, উপর দিকে তাকে টান দেই। তো যখন টান দেই মানে কি বলবো আমি ভাষা প্রকাশ করতে পারবো না, এত ভয়াবহ একটা শব্দ, একটা হাসির শব্দ। এবং এটা এত বেশি ছিল যে আমরা অনেক সময় বলি যে হিম শীতল হাসি যেটাকে বলা হয়, একদম চিলিং, এরকম একটা কিছু ছিল। তো প্রচন্ড শব্দে আমি একদম থান্ডার, যেটা কি হলো, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। তো পরবর্তীতে ওই সময়ের মধ্যে আমি উপরের দিকে আরেকবার একটু সাহস করে তাকাই, এবং তাকালে যেটা দেখি যে একজন মহিলা তাল গাছটাকে আঁকড়ে বসে আছেন। মানে তাল গাছে, খেজুর গাছে আমরা যেভাবে উঠি আর কি অনেক সময় ওভাবে বসেন, তাল গাছে তো ওভাবে ওঠে না, সাধারণত বাঁশ দিয়ে ওঠে। তো ওভাবে ওখানে ওই মহিলাকে দেখে মানে আমি স্থানকাল পাত্র যাই বলেন, হুশ জ্ঞান সবকিছুই আমার একদম লোপ পেয়ে যায়, এবং কিছুটা দুর্বল চিত্তের হওয়ার কারণে আমি জ্ঞান হারে ফেলি। আফটার দ্যাট আমি যখন ফিরি না, অনেকক্ষণ দেখে আমার বন্ধুরা যে হ্যাঁ ও আসতেছে না, তখন ওরা এসে দেখে যে আমি অজ্ঞান অবস্থায়, এবং পরে আমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়, বাড়ি নিয়ে যায় আমার জ্ঞান ফেরে বাড়িতে। তো পরবর্তীতে আমার চাচা চাচি যারা বাড়ির গার্জিয়ান ছিলেন তারা আমার উপর অত্যন্ত রুষ্ট হন, এবং মানে অনেক করেন যে তুমি মানে ওখানে গেছো কেন, এত জায়গা রেখে তুমি ওখানে কেন গেছো। আমি বলছি হাত মুখ ধোয়ার জন্য গেছি, এটা সুন্দর একটা জায়গা, পরিষ্কার, কোনো ঝোপঝাড় নেই, সেজন্য গেছি। পরবর্তীতে আমার চাচা বলতেছে যে যা দেখছিস আর কখনো ওই পথ দিয়ে তোর হাঁটার কোনো দরকারই নেই। পরবর্তীতে আমি যেটা ফাইন্ড আউট করি যে এখানে আগে পরেও আমার দূর সম্পর্কের চাচা উনি ওরকম ভয় পাইছেন, গ্রামের আরো অনেক লোক এভাবে একই জিনিস এক্সপিরিয়েন্স করছেন। সো তারপরে এই জিনিসটা নিয়ে আমি আর কখনো সেরকম কিছু বলি নাই কাউকে। তো পরবর্তীতে আব্বু আম্মুকে বলার পরে তারাও এই জিনিসটা মেনে নেয় যে আসলে ওখানে কিছু একটা সমস্যা ছিল। তো বুঝতে পারলাম ঘটনাটা। আমরা মানে কি বলবো যে এরকম ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে অহরহ ঘটে, যাদের সাথে ঘটছে তারা আমাদের ইমেইলে জানাতে পারেন, এবং আমি